নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। মহাদেবের ভক্তকুল দলে দলে কাঁধে বাঁধ নিয়ে ছুটে যান মহাদেবের মাথায় জল ঢালতে। এ মাসেই ভগবান শিবের বিশেষ পুজো করা হয়। সারা বছর ধরে অধীর আগ্রহে শিব ভক্তরা অপেক্ষা করে থাকেন এই মাসের জন্য। মহাদেব সর্বোচ্চ বিরাজমান। পাহাড়ে, পর্বতে, বন প্রান্তরে, মন্দিরে পরমেশ্বর শিব তার আপন বৈভব নিয়ে বিরাজিত। দেবাদিদেব মহাদেবের সত্তা হিসেবে আরাধিত হন তার প্রতি শিবলিঙ্গ। হিন্দু ধর্মে শিব ভাবনার ধারাটি পর্যালোচনা করলে বোঝা যায় শিব অর্থের কল্যাণ বিধায়ক, মনস্কামনার পূরক দেবতা। এই দেবতার করুণায় কল্যাণ ঝরে অকল্যাণের বিনাশে। তিনি সমস্ত অমঙ্গলের সহায়ক। তাই তার পুজো করলে মানুষ সমাজে কল্যাণী সাধিত হয়। কথিত আছে সমুদ্র মন্থন, আর সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠেছিল এক তীব্র বিষ। বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার পরিস্থিতি হয়েছিল। সেই সময় মহাদেব তার কণ্ঠে তীব্র হলাহল ধারণ করেন। দেবী পার্বতী সেই বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন। সেই কথা স্মরণ করে শিব ভক্তরা মহাদেবের পুজো করেন। তার মাথায় ঢালেন দুধ ও জল। মনে করা হয় পবিত্র বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহে মিলে মহাদেবের অশেষ কৃপা। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব উপোস করলে আপনারা কি কি খাবার খেতে পারেন। অনেকে আছেন যারা সোমবারের ব্রত শুরু করে থাকেন। দেবাদিদেবের মাস, তাই এই মাস থেকে 16 সোমবারের ব্রত শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই দিন উপোস করলে অথবা 16 সোমবারের ব্রত করলে আপনারা কি কি খাবার খেতে পারেন, আজকে আমি আমার এই ভিডিওতে সেটি শেয়ার করব। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলের নতুন হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। মহাদেবের উপোস করলে কি খাবার খেতে পারেন, করলে কিছু নিয়ম পালন করতে হয়। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেন। সবুজ অথবা সাদা রঙের বস্ত্র পরে সারাদিন আরাধনা করেন। সাদা কিংবা সবুজ রঙের বস্ত্র পরে বাবার আরাধনা করা ভালো। যাই হোক, তার আগে সকালবেলা স্নান সেরে শিব পূজা ব্রতের সংকল্প তারা নেন। সারাদিন উপোস থাকেন এবং সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে শিব পার্বতী পূজা করে তারা উপোস ভঙ্গ করেন এবং তারা সারাদিন উপবাস থাকেন। এটি নিয়ম হলেও অনেকের পক্ষে সারাদিন উপবাস রাখা সম্ভব নয়। তাহলে তারা সেক্ষেত্রে দুপুর 12টার মধ্যে বা দুপুর 12টার পরে শিব পূজা করেন এবং তারপরে উপবাস ভঙ্গ করে ফেলেন। শিব পূজার উপবাসে অনেকে অনেক রকমভাবে করে থাকেন। সবাই যে যার শরীর স্বাস্থ্য বুঝে উপবাস করবেন। তবে বন্ধুরা, আমি বলবো সবার পক্ষে সব কিছু মানা সম্ভব হয় না। পরিবেশ পরিস্থিতি বুঝে এবং শরীর স্বাস্থ্য বুঝে উপবাস করবেন এবং উপবাসের খাবার গ্রহণ করবেন। সারাদিন উপবাস রাখা হয়, সারাদিন পুজোর সংকল্প করা হয় এবং সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে ব্রত ভঙ্গ করা হয় এবং ব্রত ভঙ্গ করার পরে জল গ্রহণ করা হয়। কিন্তু যাদের পক্ষে সারাদিন উপবাস রাখা সম্ভব নয় বা নির্জলা উপবাস রাখা সম্ভব নয়, তারা দুপুরবেলা পুজো করার পরে তারা একবার ফল আহার করতে পারেন। পুজোতে ফল আহার করা চলে, আর 16 সোমবার ব্রততেও ফল আহার করা চলে। আপনারা আপনাদের পছন্দ মতো ফল খেতে পারেন। তবে হ্যাঁ, এটা বলে রাখি বন্ধুরা, যে কোনো উপবাসে টক জাতীয় ফল খাওয়া উচিত নয়। তাই চেষ্টা করবেন টক জাতীয় ফল না খেতে। আপনারা মৌসুমি ফল খেতে পারেন এবং আপনাদের পছন্দ মতো ফল, যে কোনো ফল খেতে পারেন। তবে বন্ধুরা, চেষ্টা করবেন তরমুজ ফল না খেতে। যে কোনো আপনাদের পছন্দের মিষ্টি ফল খেতে পারেন। উপবাসে মিষ্টি গ্রহণ করা যায়, তাই পুজো হয়ে যাওয়ার পরে আপনারা মিষ্টি খেতে পারেন। যে কোনো ব্রতের উপবাস ভাঙার পর দুধের বানানো জিনিস খাওয়া চলে, যেমন দুধ, দই, ছানা, পনির ইত্যাদি খাওয়া যায়।
আপনারা চাইলে ছাঁচ কিংবা লস্যিও খেতে পারেন, তবে তাতে সাদা লবণ ব্যবহার করবেন না। সাদা লবণের পরিবর্তে আপনারা সন্দুক লবণ ব্যবহার করবেন। যে কোনো ব্রতে উপবাসে সন্দুক লবণ খাওয়া চলে। আপনারা সন্দুক লবণ সবজিতে ব্যবহার করতে পারেন, আর সাবু মাখাও খেতে পারেন। আবার অনেকে সাবুর খিচুড়ি করেন বা পায়েস করেন, যে যেভাবে যার সুবিধা হয় সে হিসেবে খেতে পারেন। তবে হ্যাঁ, শিব পুজোতে সাবু খাওয়া চলে। উপবাস ভাঙার পর যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস খেতে পারেন। এতে আপনারা প্রচুর পরিমাণে শক্তি পাবেন এবং আপনাদের শরীরও ভালো থাকবে। উপবাস ভাঙার পর আপনারা সবজিও খেতে পারেন। কি কি সবজি খেতে পারেন আমি এক্ষুনি বলে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, এটা বলে রাখি, সবজি যখনই খাবেন তাতে মশলা প্রয়োগ করবেন না, শুকনো লঙ্কা ব্যবহার করবেন না এবং সাদা লবণ সবজিতে ব্যবহার করবেন না। এগুলি ব্যবহার না করে আপনারা সূর্যমুখী তেল দিয়ে যে কোনো সবজি বানিয়ে খেতে পারেন। আপনারা চাইলে মিষ্টি কুমড়, লাউ, রাঙা আলু বা এমনিতেও গোল আলু, পটল খাওয়া যেতে পারে পুজোর উপবাস ভাঙার পর। তবে ভুলেও খাবেন না বেগুন ও মূলো, এই দুটো সবজি এবং সবুজ শাক পাতা। এই সমস্ত জিনিসপত্র উপবাসে না খাওয়াই ভালো। যে কোনো ব্রত উপবাসে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, তাই উপবাস ভেঙে যাওয়ার পরেও আপনারা পেঁয়াজ রসুন দিয়ে কোনো খাবার বানিয়ে খাবেন না। পেঁয়াজ রসুন উদ্ভিদ হলেও সাত্ত্বিক আহারের মধ্যে পড়ে না, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার কোনো সবজিতে করবেন না। তাছাড়া আপনারা আমিষ জাতীয় খাবার আপনারা খাবেন না। ষোলো সোমবারগুলিতে আপনারা নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। আটা ময়দা দিয়ে বানানো খাবার শিব পুজোতে চলে না, তাই আপনারা লুচি, পরোটাও খাবেন না, অথবা সুজি ইত্যাদি জিনিস দিয়ে বানানো খাবারও শিব পুজোতে চলে না, তাই এ সমস্ত খাবার শিব পুজোতে খাবেন না। গম দিয়ে বানানো খাবার শিব পুজোতে বর্জনীয়। শিব পুজোতে সাধারণত কোনো শস্য জাতীয় জিনিস খাওয়া যায় না। অনেকে ডালও খান না, আবার অনেকে সাবুর খিচুড়ি বানাতে ডাল দেন। আসলে যে বাড়িতে যেটি নিয়ম তারা সেটি ফলো করে আসছেন এবং তাতে কোনো ভুল নেই। তাই উপবাস করে এক এক বাড়িতে এক এক খাবার রীতিনীতি আছে। সোমবারের ব্রতে ভাত বা রুটি না খাওয়াই ভালো, অর্থাৎ বর্জন করা উচিত ধান থেকে বানানো খাবার এবং গম থেকে বানানো খাবার। উপবাসে আপনারা চাইলে মাখনা খেতে পারেন, অর্থাৎ পদ্ম ফুলের বীজ এবং পানি ফলের আটা দিয়ে তৈরি খাবারও খেতে পারেন। তবে কি কি খেতে পারেন আমি অনেক কিছুই বলে দিয়েছি। এগুলি উপবাসের পরে খেলে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তবে হ্যাঁ, আমি আবারও বলবো, আপনি আপনাদের শরীর স্বাস্থ্য বুঝে উপবাস রাখবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হন বা ভালো লেগে থাকে ভিডিওটি একটু হলেও, তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তাহলে যারা এই ভিডিওটি দেখছেন, যারা শিব পুজোর আগ্রহী, তারা অনেক বন্ধুরা উপকৃত হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাচ্ছি। আরেকটি নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকবেন।